হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সবার বিপদ দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের শান্তিতে ইসরায়েলকে বড় বাধা আখ্যা এরদোয়ানের। Unfortunately, we have heard that the U.S. may join this aggression. That would be very unfortunate, and I think that would be very, very dangerous for everybody. Bütün bu saldırılarıyla Netanyahu hükümeti bölgesel barışın önündeki দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে সরকারি নিরপেক্ষতা আশা বিএনপির। সংস্কারে একমত না হওয়া বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের আশঙ্কা জামায়াতের। মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ টষুধ কোনো কিছু দিতেছে না। এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। ডেঙ্গু চোখ রাঙালেও এরিস নিধনে ঢিলে ভাব। 2 সিটির বিরুদ্ধে এই উদাসীনতার অভিযোগ। মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সমন্বয় নেই বললেন উপদেষ্টা সাখাওয়াত। জুলাই আগস্ট নাগাদ কমে আসবে মূল্যস্ফীতি। জ্বালানি খাতে হবে উন্মুক্ত টেন্ডার জানালেন ফাউজুল কবির। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা। এবং ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্ভোগ কাটেনি 6 গ্রামের বাসিন্দাদের। পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব অনেকে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে পরিস্থিতি সবার জন্য ভয়াবহ হবে। শনিবার ওআইসি সম্মেলনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে শান্তিতে ইসরায়েলকে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে নিয়ম রক্ষার বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কিছুই করতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান ইসরায়েল সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূ রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে শনিবার ইস্তাম্বুলের জরুরি সম্মেলনে বসে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ইরানে হামলা চালানোয় ইসরায়েলের কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যের শান্তিতে নেতানিয়াহুর সরকারই সবচেয়ে বড় বাধা। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এরদোয়ান। এই আক্রমণের মাধ্যমে নেতানিয়াহুর সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের উপর ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওআইসি সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাইডলাইনে তিনি সাংবাদিকদের বলেন, হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে। Unfortunately, we have heard that the U.S. may join this aggression. That would be very unfortunate, and I think that would be very, very dangerous for everybody. এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইরানে বেআইনি হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এ আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়াও ফিলিস্তিন সংকটে ওআইসিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং রোহিঙ্গা ইস্যুতে কৌশলগতভাবে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়াও এ সময় মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভোটের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলে আশা দলটির। সংস্কারে একমত না হওয়া বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব।
রাশেদ প্রধান উনি শুধু পঞ্চগড়ে রয়েছে। লন্ডন বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাদা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ভোটের সময়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশা দলটির নেতাদের। অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না যদি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চান, সেইটাকে মনে রেখে আমাদের প্রত্যেকে রাজনীতি করতে হবে। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। আমরা আশা করব এই সরকার একটা নিরপেক্ষ সরকার এখনো থাকবে, নির্বাচনের সময় থাকবে। সকলের আশা পূরণ করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও বাকি বিষয়ে বাস্তবায়নে উদ্যোগী হবে পরবর্তী নির্বাচিত সংসদ। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা তৈরি হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াগ আলম পরোয়ার। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে তিনি একথা বলেন। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারকে সহযোগিতা দিতে জামাত প্রস্তুত আছে বলেও জানান তিনি। এদিকে বরিশালেও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ লোক বসানোর দাবি জানান নেতারা। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। লোয়ার হাউস আপার হাউস দুই জায়গাতেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, মানে সারা দেশে নির্বাচন হবে, যে দল যত পার্সেন্ট ভোট পায় ভোটের ভিত্তিতে আপার হাউসে উচ্চকক্ষে সদস্য নির্ধারণ করা হয়। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, তাই সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। সময় হলেই জানা যাবে ভোটের দিনক্ষণ। সকালে আগারগাঁওয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ে হবে নির্বাচন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে অংশ নেন 50 কর্মকর্তা। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। প্রশিক্ষণ শেষে সাংবাদিকরা সিএসির সঙ্গে কথা বলতে চাইলে বাগড়া দেন নির্বাচন কমিশন সচিব। পরে সচিবের পরামর্শেই কথা বলেন সিএসি। জানান, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। যথাসময়ে জানানো হবে ভোটের দিনক্ষণ। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। সিএসি আরও জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলছে। প্রয়োজনে সেখানেও পরিবর্তন আনা হবে। বিভিন্ন জনের মতামত নিয়েই আচরণবিধি এবং নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান সিএসি। আমি রোডম্যাপ বলছি না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, সেটা তো অবশ্যই আছে। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু
সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দাবির পক্ষে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন স্থগিত বা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবন, খসে পড়েছে ছাদের প্লাস্টার, এর নিচেই বসবাস শিক্ষার্থীদের। ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ছাত্রনিবাস শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের দৃশ্য এটি, যেখানে বসে দেশের মানুষের স্বাস্থ্যসেবার তালিম নেন ভবিষ্যৎ চিকিৎসকরা। সেই টেবিলের ওপরই নিয়মিত খসে পড়ছে বড় বড় প্লাস্টার। ভবনের চতুর্থ তলার প্রায় প্রতিটি রুম, বারান্দা বা সিঁড়ির একই দশা। বাথরুমের অবস্থা আরও নাজুক, বেরিয়ে পড়েছে ছাদের সব রড। আহতের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। হঠাৎ করে এই 5-6 কেজি ওজনের অংশটা আমাদের মাথার উপরে পড়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়ত দেখতেছি যে আমাদের টেবিলে পড়তেছে, আমাদের খাটে পড়তেছে, আমাদের বিছানায় পড়তেছে। আবাসনের বিকল্প ব্যবস্থা সহ 5 দফা দাবি বহুদিনের। দাবির মুখে বেশ কয়েক মাস আগে ভবনটি পরিদর্শনে আসে পিডব্লিউডি। তখনই ভবনটি মেরামতের অযোগ্য বলে মতামত দেয়া হয় বলে জানান শিক্ষার্থীরা। বিল্ডিংটা পরিদর্শনে আসার পর তারা পুরো বিল্ডিংটাই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং 4 তলা যেটা চতুর্থ তলা সেটা মেরামতের অযোগ্য বলে তারা তৎক্ষণাৎ পরিত্যক্ত ঘোষণা করে। পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও আমাদের দেখা গেছে যে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রায় 7 মাস ধরে আমরা স্টে করছি। আন্দোলনের মুখে এবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবির পক্ষে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলবে, আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, বাট আমরা হলে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হলে অবস্থান করব এবং আমাদের দাবিগুলো আমরা পূরণ করে ছাড়ব। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে হাসপাতাল। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। দুপুরে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় আরও বলেন, দুর্নীতি ও অপচয় দেশের অর্থনীতির সবচেয়ে খারাপ দিক। কমিয়ে আনতে দরকার জাতীয় ঐকমত্য। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। বিগত সরকারের আমলে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিতে করা হয়েছিল দায়মুক্তি আইন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, এর সুফল হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমে জিনিসপত্রের দাম হ্রাস পাবে। দুর্নীতি ও অপচয়কে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ দিক উল্লেখ করে তা কমিয়ে আনতে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে। জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। এদিকে আলোচকেরা আসন্ন বাজেটের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, বরাদ্দের চাইতে অর্থের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। টোটাল হেলথ এক্সপেন্ডিচার জিডিপি যত পার্সেন্টেজ হওয়া উচিত সেটা যথেষ্ট কম। আনু মোহাম্মদ ভাই বলল যে ট্যাক্স জিডিপি বাড়ানো লাগবে না, এটা আমি ঠিক মনে করি না। কারণ আপনি যদি ট্যাক্স না বাড়ান তাহলে কি একটা গোষ্ঠী শুধু দেশে সম্পদ অর্জন করে সৃষ্টি করে নিজেরাই শুধু খাবে? সম্পদের সমবন্টন নিশ্চিত করার জন্য প্রগতিশীল কর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এ সময় তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। এই উত্তরণ মান সম্মানের ইস্যু নয়, বরং বাস্তবতা। তবে উত্তরণ পেছানোর বিপক্ষে বাণিজ্য সচিব।
2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ। আগের সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই উত্তরণের বিপক্ষে রফতানিমুখী শিল্প খাতের মালিকরা। র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তারা সাফ জানিয়ে দিলেন এলডিসি গ্র্যাজুয়েশন প্রস্তুতিহীন পরিকল্পনা। তবে এ কথা মানতে নারাজ বাণিজ্য সচিব ও পরিকল্পনা উপদেষ্টা। এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। আমরা কোনো মতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। এখন নতুন করে যদি আবার 3 বছর বা 5 বছর চাওয়া হয় সেটা এক ধরনের আবদার হতে পারে। এমন কোনো এক্সাম্পল নেই যে যারা বলেছে যে তারা চায় না এবং আমরা সেটা মেনে নিয়েছি উত্তরণের জন্য। গ্র্যাজুয়েশন পরবর্তী দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির আগে বাংলাদেশকে শুল্ক কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আমাদের উচ্চ শুল্ক আমরা আবার এফটি নেগোশিয়েট করতে যাচ্ছি। কাজে একটা অ্যাপ্রোচ হচ্ছে আগে ট্যারিফটাকে খানিকটা রেশনালাইজ করা, তারপরে এইসব নেগোসিয়েশনের মধ্যে যাওয়া। কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো স্ট্র্যাটেজি দেখতে পারি নাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা কালো টাকা সাদা না করার বিপক্ষে তার মতামত তুলে ধরেন। 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। আলোচনায় বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করে বলা হয়, এবারে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, যা অর্জন সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছে এটা অতি উচ্চাভিলাষী। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়া, রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 27 ও 28 জুন চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে সিপিবি। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাবি করেন, সরকারের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বন্দর ইজারা দেয়া হলে জাতীয় সম্পদের ওপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী সরকার সহ বিগত সব সরকারের আমলে স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানান সিপিবির সাধারণ সম্পাদক। সর্বোপরি এই ডিপি ওয়ার্ল্ড নওগাঁর ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্ন চুরির ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে ফাঁস হওয়া ইতিহাস পরীক্ষার প্রশ্ন। থানা চত্বরের ভেতরে নিরাপত্তা বলয়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নওগাঁর ধামইরহাট থানায় আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শনিবার দুপুরে ধামইরহাট উপজেলা চত্বরে এই মানববন্ধন করা হয়। প্রশ্নপত্র কিভাবে যায় কারাগারে গিয়ে কিভাবে এটা আসামির হাতে ফাঁস হয়, এটা আমার মানে প্রশ্ন। এই থানাতে যদি আমরা একটা পাবলিক পরীক্ষার কোশ্চেন রাখে, প্রশ্নপত্র রাখে, যদি আমরা এখানে নিরাপত্তা না পাই, তাহলে আমরা কোথায় যাব? যেই জড়িত থাক, আমরা চাই যে এটির একটা কঠিন শাস্তি হোক। এদিকে বিকেলে ধামইরহাট থানায় তদন্তে আসেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের একটি দল। তদন্তকারী দলের সদস্যরা থানার ভেতরে শিক্ষা বোর্ড থেকে প্রেরণ করা প্রশ্নপত্রের টাঙ্কগুলো খতিয়ে দেখেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আশ্বাস দেন। কোনো একজন আসামি এখানে রাখা হয়েছিল, তো আমরা আশঙ্কা করছি যে হয়তো বা তারই কাজ। তো এটা আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে প্রশ্নের সেটটি এইভাবে বাইরে পাওয়া গেছে, সেই প্যাকেটের আমাদের এই সকল কেন্দ্রের ওই সেট আমরা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মঙ্গলবার রাতে থানায় রক্ষিত প্রশ্নপত্রের একটি ট্যাঙ্কের তালা খোলা সহ বেশ কিছু প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায় পুলিশ। এ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর ও এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন, শনাক্ত হয়েছেন আরও 4 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় 211 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় মারা যাওয়া 2 জনই নারী। তাদের একজন ঢাকা ও অন্যজন খুলনা বিভাগের। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশে চলতি বছর করোনায় মারা গেছেন 11 জন আর শনাক্ত হয়েছেন 397 জন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এজন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। যদিও কর্তৃপক্ষের দাবি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে রয়েছে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তাও। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মোকাবিলায় জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালু করা উচিত। আবু সাইদ নিশানের রিপোর্ট। শখের ছাদ বাগানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র, টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাত্রে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের এমন অনেক বহুতল ভবনে মিলেছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভা। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে বেড়েছে আতঙ্ক। নগরবাসী বলছেন সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তাদের। এছাড়া সচেতন নন সাধারণ মানুষও। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ টষুধ কোনো কিছু দিতেছে না। বাড়ির আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখা, তো এটা আর কি নাগরিক হিসেবে আর কি এটা আমাদেরও একটা দায়িত্ব। ডেঙ্গু চারিদিকে এবার হচ্ছে জানতে পারতেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। যদিও নগর কর্তৃপক্ষের দাবি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তা করছে উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রশাসকের কণ্ঠেও একই সুর। ছাদ বাগানে যে টবগুলো আছে সেই টবের মধ্যে যদি আমি বিটিআই গ্র্যানুলসটা দিয়ে দিই, তাহলে সেখানে সে প্ল্যান্টেরও কোনো ক্ষতি করবে না, আবার সেখানে মস্কিটো হতে পারবে না। এটা আমাদের একটা নতুন এডিশন। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এই প্রকিউরমেন্টে যাব। মশকের উচ্চ যেখানে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা যায়, এই জন্য আমরা মোবাইল কোর্ট করার জন্য আমাদের জনগণকে সচেতন করা হবে, একই সঙ্গে তাদেরকে কিছুটা হলো আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস উপলক্ষে সকালে রাজধানীর সামরিক জাদুঘরে নৌবাহিনী আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় সমৃদ্ধ সামুদ্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো বিশাল সমুদ্র সীমা অনেক দেশেরই নেই। আর জাহাজে নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের পাশাপাশি প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্ত। এ সময় সামুদ্রিক মৎস্য আহরণের ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কাজ করতে আগ্রহীদের প্রস্তাব বিবেচনা করবে সরকার। সেমিনারে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, যে কোনো ধরনের হুমকি থেকে দেশের সমুদ্র সীমা রক্ষায় বদ্ধপরিকর নৌবাহিনী। The Bay of Bengal forms the foundation of our economic prosperity, acting as a lifeblood that sustains our nation. Bangladesh Navy plays a pivotal role in guarding this bay, ensuring our safety from all kinds of threats. My experience of this last 10 months that in our country the ministries have no connection with each other. Everybody is doing their own. It's not today. It's right from the beginning. Imagine somebody comes and they repair the road, and next day somebody comes and digs the road. That's what we see every time in Dhaka city. First of all comes the TNT, they dig the road, then they repair. Then they come the WASA and they dig the road, they repair. And then somebody else comes and he digs the road because something else is to be done. This is the scenario in the government as well. আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 500 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানান, এই অর্থায়ন সরকারের নীতিমালা এবং নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার প্রচেষ্টাকে সমর্থন করবে, যাতে একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা যায় যা সবার জন্য উপকারী হবে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। টেকসই নতুন বাঁধ নির্মাণের জন্য 7,340 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টি বন্ধ হয়, নেমে গেছে নদীর পানি, তবে এখনও দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। 6 শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকে। একের পর এক জিও ব্যাগে ভরা হচ্ছে বালু, ফেলা হবে
বাঁধের ভাঙা স্থানে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে চলছে এমন কর্মযজ্ঞ। উজান, ঢল আর টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় 6টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। শনিবার পানি নেমে যাওয়ায় বাঁধ মেরামতে কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কাজের তদারকি করছে সেনাবাহিনীর কনস্ট্রাকশন টিম। ভাঙন কবলিত স্থানটিতে আমরা জিও ব্যাগ, জিও টিউব এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে এটা দ্রুত বন্ধ করার জন্য চেষ্টা করব। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। 6 শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকেই। বারবার করে যায়, কোনো মেরামত করে না, হালকাভাবে করে যায়, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। এক কুমো জল আসিল, জলগুলো কষ্টমষ্টে কাছে কষ্টমষ্টে এখন গড় ডুবিয়ে ব্যবস্থা করি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনে টানা বর্ষণে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।